আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জামায়াতের এমন কিছু বলা উচিত না যেটা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে, বললেন নজরুল ইসলাম খান। সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ, বললেন মির্জা আব্বাস। আমির হামজার বিরুদ্ধে এবার ঝিনাইদহ আদালতে মামলা। এবং সর্বশেষ জানাব, রমজানের পুণ্যের দাম আরও কমতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জামায়াতের এমন কিছু বলা উচিত না যেটা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে, বললেন নজরুল ইসলাম খান। জামাত ইসলামী বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আল্লাহ কারো দম্ভ ও অহংকার পছন্দ করেন না। জামাতের নেতারা বলে ঢাকার একটি সিটও নাকি দেবে না। এই কথা বলা কি অহংকার না? আমি বলি এগুলো ঠিক না, এগুলো তাদের কর্মীদের সাহসে দেওয়ার জন্য বোধহয় বলে। কিন্তু এমন কিছু বলা উচিত না যেটা তাদের ইসলামকে ঈমানকে পর্যন্ত পরীক্ষায় ফেলে। নজরুল ইসলাম খান বলেন, ঢাকা ১৭ আসনে তাদের প্রার্থী বলেছেন ঢাকায় কোনো সিট দেবে না আর কি। আচ্ছা বলেন ভাই, সিট দেওয়ার মালিকটা কে? অবশ্যই আল্লাহ। কার ক্ষমতায় বলতেছেন যে ঢাকায় আর কোনো আসন কাউকে দেওয়া হবে না? আরে ভাই, আমরা তো ৯১ সালে ঢাকায় সব আসন পাইছিলাম। আমরা তো বলতেছি না অন্য কেউ কোনো আসন পাবে না, পাইতেই পারে, অসম্ভব কি? নির্বাচন তো একটা আনসার্টেন ব্যাপার। আল্লাহ যাকে সাহায্য করবেন জনগণ সে অনুযায়ী সমর্থন করবে এবং নির্বাচিত হবে। তিনি বলেন, আমরা বলি নাই কখনো যে আর কাউকে কোনো আসন দেওয়াই হবে না। আরে ভাই, জীবনেও কোনোদিন ঢাকায় মহানগর তো দূরের কথা, আশপাশেও তো কোনোদিন কোনো আসন পান নাই। এই কথা বলাটা কি একটা অহংকার না? এটা একটা দম্ভ না। নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব ব্যাপারে নির্বাচন কমিশন নাকি দুর্বল আচরণ করেছে। আমাদের দেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে যে বাংলাদেশ জন্মসূত্রে কোনো নাগরিক যদি বিদেশের অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকেন, তিনি যদি সেই নাগরিকত্ব পরিত্যাগ করেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে তার কোনো বাধা নেই। কোথাও বলে নাই আপনি পরিত্যাগ করলেন সেটা ওই দেশে গ্রহণ হইল কি হইল না, এটা নিয়ে আপনাকে কোনো শর্ত আরোপ করা নাই। একইভাবে আমাদের আরপিও অনুযায়ী হলফনামায় আপনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন কি করেন নাই সেটা জানতে চাওয়া হয়েছে। এই আবেদন গৃহীত হয়েছে কি হয়নি সেটা জানতে চাওয়া হয়নি। পোস্টাল ব্যালটে থাকা ধানের শীষ প্রতীকের বিষয়ে তিনি বলেন, শুরুতে দাড়িপাল্লা, শাপলাকলি ও হাত পাখা দেওয়া হয়েছে, আর ধানের শীষ দিয়েছেন মাঝে, যেখানে ব্যালট পেপার ভাঁজ করলে ভাঁজের মধ্যে পড়ে যায়। আমরা এটা নিয়ে আলোচনা করলাম নির্বাচন কমিশনে। তারা বলল, এটা আমরা করি নাই, এখানে আমরা তো দেয়ালও করি নাই, এটা অফিসের লোকরা করেছেন, এটা এভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারি নাই। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, উন্নয়নের পথে দেশটাকে এগিয়ে নিতে হবে। এদেশের সব দুর্যোগকালে জিয়া পরিবারকে আমরা দেখেছি, জিয়াউর রহমানকে আমরা দেখেছি এবং বেগম খালেদা জিয়াকেও আমরা দেখেছি। এখন আমরা তাদের তারেক রহমান সাহেবকে দেখছি। এদেশের মানুষ তাদের উপরে নির্ভর করে আস্থা রেখে তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করেছে, সফল হয়েছে তারা, এবারও সেই চেষ্টা করতে হবে। সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ, বললেন মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন দেওয়ার মালিক আল্লাহ, জনগণ। জনগণের ভোট ক্ষমতার একমাত্র উৎস, কোনো দল বা গোষ্ঠী কাউকে আসন দেওয়ার মালিক নয়। আল্লাহ এবং জনগণই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তকারী। মির্জা আব্বাস বলেন, এলাকার জনগণ যেভাবে ১৯৯১, ৯৬ ও ২০০১ সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজও তারা আমার ও আমার দলের কার্যক্রম বিবেচনা করে আবারও আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। তারা বলছেন, বেকার ভাতা নয়, কর্মসংস্থান সৃষ্টি করবেন, বিষয়টি জনগণই মূল্যায়ন করবে। অপর এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, একজন প্রার্থী বলেছেন ঢাকা শহরে তারা আমাদের কোনো আসন দেবে না। আমার প্রশ্ন, আসন দেওয়ার মালিক কে? আসন দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ। জনগণের ঊর্ধ্বে গিয়ে কথা বলা স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক আচরণ। তারা এসব বলার শক্তি কোথায় পায়? এখন মনে হচ্ছে কোনো একটি বিশেষ শক্তি নির্বাচনী কারচুপির মাধ্যমে কিছু করার চেষ্টা করছে, যা জনগণ ইনশাআল্লাহ প্রতিহত করবে। একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে পুনরায় বিএনপিতে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি সম্পূর্ণ ওই প্রার্থীর ব্যক্তিগত বিষয় এবং এই নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি নিয়ে ডকুমেন্টারি দেখানো হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন মানুষকে ঘায়েল করতে যেসব অস্ত্র দরকার তারা সব ব্যবহার করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মিথ্যা ডকুমেন্টারি বানানো হচ্ছে, বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলা হচ্ছে। এসবের কোনো সত্যতা নেই। এই শ্রেণীর লোকেরা জাতির সামনে মিথ্যা বলে।
আমরা তাদের ৭১ ও ৮৬ সালে দেখেছি। তারা জাতির জন্য কখনো উপকারী নয়। নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমি চাই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক, কিন্তু কিছু দলের কথাবার্তা, সরকারের একটি মহলের আচরণে মনে হচ্ছে সামথিং ইজ রং। ডাল মেকুচ কালা হয়। তবে বাংলাদেশের জনগণ সবসময় সচেতন, প্রতিবাদী। তিনি বলেন, ৭১ সালে খালি পায়ে লুঙ্গি পরে জনগণ পাক বাহিনীকে পরাজিত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, এরশাদকে প্রতিহত করেছি। এবারও সব ষড়যন্ত্র প্রতিহত হবে ইনশাআল্লাহ। এলাকার সমস্যা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ১৭ বছরে আমার এলাকাকে শেষ করে দেওয়া হয়েছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এই এলাকা ধ্বংস করেছে। এই ৩টি ব্যাধি থেকে এলাকাকে রক্ষা করার এখন সবচেয়ে বড় প্রয়োজন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি কাজ করছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমির হামজার বিরুদ্ধে এবার ঝিনাইদহ আদালতে মামলা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কুষ্টিয়া ৩ আসনে জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝিনাইদহ সদর আমলি আদালতে মানহানির মামলা দায়ের করেছেন আব্দুল আলিম নামের এক আইনজীবী। অ্যাডভোকেট সর্দার মিল্টন বলেন, জামায়াতের প্রার্থী আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তিনি যদি জনসম্মুখে তার বক্তব্যের জন্য ক্ষমা না চান, তাহলে আইনানুগ ব্যবস্থা সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মামলার বাদী ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে। বিএনপি সহ আমাদের সবার মানহানি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই আইনগতভাবে আমির হামজার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। রমজানের পণ্যের দাম আরও কমতে পারে। ভারতের রাজধানীতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনা সমাবেশে দেওয়া বক্তব্য ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেন বলে অভিযোগ করেছে ঢাকা। সরকার বলছে, এই ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক রূপান্তর এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকার উৎখাতের আহ্বান জানান, আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করতে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দেন। সরকার ও জনগণ এই ঘটনায় বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হলেও ভারত এখনও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। বরং ভারতের মাটিতে তাকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের স্বীকৃত নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ সরকার মনে করে, এই ঘটনা সুপ্রতিবেশী সুলভ আচরণ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ও পরস্পর সম্মানের চরম লঙ্ঘন। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।